কিছু সেন্টেন্স রয়েছে যেগুলিতে ডাউট থাকে বা চয়েসের ব্যাপার থাকে, অর্থাৎ সেটা কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেগুলি আমরা জানি না। এমন ধরনের কিছু সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি। চলো আজকে সেই ধরনের কিছু সেন্টেন্স ক্লাসে শিখে নিই। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সে কী রয়েছে? ডাউট রয়েছে। আমরা বলতে পারছি না সে আসবে কি না, কেউ জানতো না সে গুজবটি সত্যি কি না, আবার এখানে রয়েছে আমি জানি না সে প্রস্তাবটি গ্রহণ করবে কি না। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলি কি হয়? দুটো পার্ট রয়েছে। দেখো, আমরা বলতে পারছি না সে আসবে কি না, আবার রয়েছে আমরা জানতাম না গুজবটি সত্যি কিনা, আমি জানি না সে প্রস্তাবটি গ্রহণ করবে কিনা। এই দুটো পার্ট রয়েছে। এরকম দুটো পার্ট দিয়ে যখন সেন্টেন্স থাকে তখন এটাকে ইংরেজিতে বলা হয় ক্লজ। ক্লজের উপরে আমাদের অলরেডি একটা ভিডিও করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওখানে একটু বলে দেওয়া রয়েছে কীভাবে ক্লজগুলি তৈরি হয়। তাহলে এই যে দুটো পার্ট রয়েছে, সেই দুটো পার্টকে আমরা কিভাবে সেন্টেন্সে ইউজ করব চলো দেখে নেওয়া যাক। এবং ক্লজটা কাকে বলে এবং কিভাবে সেন্টেন্সে ইউজ হয় সেটা আমরা যখন ইংরেজি করব তখন একটু দেখে নিব। তো চলো প্রথম সেন্টেন্সটা আগে আমরা দেখে নিই। দেখো, এখানে দুটো পার্ট রয়েছে। আমরা বলতে পারছি না, এই যে পার্টটি রয়েছে এটি হলো প্রধান বাক্যাংশ বা মেইন ক্লজ। আগের দিন আমরা বলেছি মেইন ক্লজ। আর সে আসবে কি না সেটা হচ্ছে সাব ক্লজ বা অপ্রধান বাক্যাংশ। তাহলে দেখো, এই যে পার্টটি রয়েছে আমরা বলতে পারছি না, তার জন্য আমরা কি বলতে পারি? উই ক্যানট সে। তাহলে এইখানে দেখো সে আসবে কিনা, এই যে কিনার জন্য আমরা হচ্ছে ইফ অথবা ওয়েদার ব্যবহার করব, WHETH ওয়েদার। তাহলে উই ক্যানট সে ইফ অর ওয়েদার হি উইল কাম। আমি বলতে পারছি না বা আমার জানি না সে আসবে কি না। তার বুঝতে পেরেছো? উই ক্যানট সে ইফ অর ওয়েদার হি উইল কাম। ওকে, এই যে ইফ বা ওয়েদার থেকে শুরু করে এই পোর্শনটি রয়েছে সেটা হচ্ছে সাব ক্লজ। এটা হলো সাব ক্লজ, এটা হচ্ছে মেইন ক্লজ। আমরা এখানে এটাও বলতে পারি উই ডোন্ট নো ইফ অর ওয়েদার হি উইল কাম। আমরা জানি না যে সে আসবে কি না। তাহলে এই যে পরের পোর্শনটি সেটা হচ্ছে নাউন ক্লজ। একে কী বলা হয়? নাউন ক্লজ। আমরা আগের দিনের ভিডিওতে দেখেছি নাউন ক্লজ কাকে বলে। তাহলে আমরা মনে রাখবো যে এখানে সাবক্লজ যেটি থাকবে এবং তার মধ্যে যখন কি না ডাউট যখন থাকবে তার জন্য আমরা কি ব্যবহার করব? ইফ বা ওয়েদার। ইফ বা ওয়েদারকে সেন্টেন্সে সাধারণত চারভাবে ব্যবহার করা যায়। একটি সেন্টেন্সে সাধারণত চারভাবে ব্যবহার করা যায়। চারটে স্ট্রাকচার রয়েছে। তাহলে আমরা এই চারটে স্ট্রাকচার, চারটের বেশিও রয়েছে, আমরা চারটে আজকে শিখব। সাধারণত যেগুলি ব্যবহার হয় সেন্টেন্সে সেরকম চারটে স্ট্রাকচার আমরা ইফ বা ওয়েদার দিয়ে আজকে শিখব। তাহলে দেখো, এই সেন্টেন্সটা আমরা কীভাবে বলতে পারি? দেখো, দুটো পার্ট রয়েছে। কেউ জানতো না, পাস্ট টেন্স। আবার এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়েছে উই ক্যানট সি, উই ক্যানট সে ইফ ওয়েদার হি উইল কাম, এটুকুন ফিউচার টেন্স ইউজ হয়েছে। কিন্তু এখানে বলছে কেউ জানতো না গুজবটি সত্যি কিনা। তাহলে এইখানে হচ্ছে পাস্ট টেন্স এই পার্টটি। ওকে, তাহলে কি বলছে? নো ওয়ান নিউ। দেখো, নো ওয়ান নিউ ইফ অর ওয়েদার, যেখান থেকে পরের পার্টটি হয়েছে ইফ অর ওয়েদার দ্য রুমার ওয়াজ ট্রু। কেউ জানতো না বিষয়টি সত্যি ছিল কিনা, যে ঘটনাটি ঘটেছে সেটি সত্য ছিল কিনা। নো ওয়ান নিউ ওয়েদার ইফ দ্য রুমার ওয়াজ ট্রু। দেখো, সেন্টেন্স কি রয়েছে? আমি জানি না সে প্রস্তাবটি গ্রহণ করবে কি না। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনটি মেইন ক্লজ রয়েছে, প্রধান বাক্যাংশ আমি জানি না, আর অপ্রধান বাক্যাংশ রয়েছে সে প্রস্তাবটি গ্রহণ করবে কি না। তাহলে আমি জানি নার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? তাহলে কি বলতে পারি? দেখো, আই ওয়ান্ডার ইফ ওয়েদার শি উইল অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। আমি ঠিক জানি না বা বলতে পারছি না সে প্রপোজালটি অ্যাকসেপ্ট করবে কি না। কিন্তু এখানে দেখো আরও আমরা শব্দ লিখতে পারি এর পরিবর্তে। আই এম কনফিউজড ব্যবহার করতে পারো, অথবা ব্যবহার করতে পারো আই ডোন্ট নো, অথবা বলতে পারো আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? এই শব্দগুলিকে এখানে ব্যবহার করতে পারি এটা বোঝানোর জন্য যে আমি জানি না। কী ব্যবহার করতে পারি? আই এম কনফিউজড, মানে আমি সন্দেহতে রয়েছি, আই এম কনফিউজড ইফ অর ওয়েদার শি উইল অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। তারপরে বলতে পারো যে আই ওয়ান্ডার, আমি বুঝতে পারছি না ওয়েদার শি উইল অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। বলতে পারো আই ডোন্ট নো, আমি জানি না, আমি বুঝতে পারছি না, আই ডোন্ট নো বলতে পারো। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড ইফ শি উইল অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। আমরা এই যে এখানে কয়েকটি ফ্রেজ রয়েছে, ভার্ব ফ্রেজ রয়েছে, এই ফ্রেজগুলিকে আমরা এখানে ব্যবহার করতে পারি। ওকে, দেখো প্যাটার্ন টুতে কী রয়েছে। ওকে,
আমরা আগের সেন্টেন্সগুলিতে দেখেছি যে সাবক্লজ যেটি রয়েছে অপ্রধান বাক্যাংশ যেটা সেন্টেন্সের পরের দিকে ব্যবহার হতো আর মেইন ক্লজটা আগে ব্যবহার হতো, কিন্তু এখানে ঠিক উল্টো। দেখো কি বলেছে, ওয়েদার আই উইল বি এবল টু কাম ইন টাইম ডিপেন্ডস অন এ নাম্বার অফ থিংস। আমি সময় মতো আসতে পারবো কি না এখানে সন্দেহ রয়েছে। ওয়েদার আই উইল বি এবল টু কাম ইন টাইম, আমি সময় মতো আসতে পারবো কি না, ডিপেন্ডস অন এ নাম্বার অফ থিংস, মানে হচ্ছে অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে। তাহলে ওয়েদার আই উইল বি এবল টু কাম ইন টাইম, তোমরা জানো যে ইন টাইম মিনস হচ্ছে সময় মতো। ধরো 7 AM আসতে হবে, তুমি যদি 7 AM এর 5 থেকে 7 মিনিট আগে চলে আসো বা অনেকক্ষণ আগে চলে আসো, তখন এটাকে বলা হয় ইন টাইম। হ্যাঁ, আমি বলিনি, কথাটা মনে রাখবে। আর অন টাইম মিনস হচ্ছে এক্স্যাক্টলি ওই টাইমে, অর্থাৎ 7 AM সেই সময় তুমি যদি আসো তাহলে এখানে অন টাইম প্রিপোজিশন ইউজ করতে হবে। আর ইন টাইম মিনস হচ্ছে সময়ের অনেকটা আগে। চলো তাহলে দেখে নেওয়া যাক কী রয়েছে এখানে। ওয়েদার আই উইল বি এবল টু কাম ইন টাইম, এটি হচ্ছে সাবক্লজ। ওকে, এটি সাবক্লজ। ডিপেন্ডস অন নাম্বার অফ থিংস। ওকে, এটি হচ্ছে মেইন ক্লজ। তাহলে এই যে সেন্টেন্সে আমরা সাবক্লজটিকে ব্যবহার করলাম কী হিসাবে, সাবজেক্ট হিসাবে। ওকে, তাহলে সাবজেক্ট হিসাবে যখন ব্যবহার হয় এটা নিশ্চয়ই নাউন ক্লজ হবে। যখন সাবজেক্ট হিসেবে একটা সেন্টেন্সে ব্যবহার হবে এটা অবশ্যই হবে নাউন ক্লজ। তাহলে এটি একটি প্যাটার্ন, কিন্তু এখানে মনে রাখবে, দেখো আমি লিখেছি যখন আমরা দুটো শব্দ শিখেছি না, একটা হচ্ছে ইফ, একটা হলো ওয়েদার। ওয়েদার, ওকে। একটা কথা মনে রাখবে, সাবজেক্ট হিসাবে যখন ক্লজটিকে আগে লিখবে তখন একমাত্র ওয়েদার ইউজ করা যাবে, ইফ ইউজ করা যাবে না। ইফ সাবজেক্ট হিসাবে ইউজ করা যাবে না, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে ওয়েদার দিয়ে শুরু হবে সাবক্লজটি। দেখো পরের সেন্টেন্সটি কী রয়েছে, এই যে ওয়েদার দ্য আইডিয়া ইজ গুড। ওয়েদার দ্য আইডিয়া ইজ গুড ইজ ডিফিকাল্ট টু ডিসাইড। এটা প্রথমে নির্ধারণ করা ঠিক কঠিন যে আইডিয়াটি আমার ঠিক হবে কি না, এই জন্য ওয়েদার দিয়ে শুরু হয়েছে। মনে রাখবে একটু আগেই বলেছি এখানে কিন্তু ইফ দিয়ে শুরু করা যাবে না। যখন আমাদের সাবক্লজটি সাবজেক্ট হিসাবে সেন্টেন্সের প্রথমে বসবে তখন কিন্তু এটা ইফ দিয়ে শুরু করা যাবে না। ওয়েদার দ্য আইডিয়া ইজ গুড ইজ ডিফিকাল্ট টু ডিসাইড, আগের থেকে নির্ধারণ করা খুব কঠিন যে আইডিয়াটি গুড হবে কিনা, ভালো হবে কিনা। ওকে, আমি প্রত্যেকটি সেন্টেন্সের বাংলা লিখিনি, সব ভিডিওতে আমি একটি কথাই বলি, যদি বাংলা বেশি ব্যবহার করো ট্রান্সলেশন মোডটা চলে আসবে, ইংরেজিতে চিন্তা করার ক্ষমতা আস্তে আস্তে তোমাদের কম হয়ে যাবে, কমে যাবে। সেই জন্য যত পারো কম বাংলা সেন্টেন্স ব্যবহার করে তার ইংরেজি শিখতে হবে, একবারে ইংরেজিতে শেখার চেষ্টা করতে হবে। কীভাবে, এই যে প্যাটার্নগুলি, ফ্রেজগুলি বা ক্লজগুলি, এগুলিকে মনে রাখতে লাগবে। ওয়েদার শি উইল অ্যাকসেপ্ট দ্য প্ল্যান, ওয়েদার শি উইল অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল, ওয়েদার আই উইল বি এবল টু কাম, ওয়েদার আই উইল বি এবল টু ডু দ্য জব। এরকম এই যে ফ্রেজগুলি বা ক্লজগুলি, এইগুলিকে মেমোরাইজ করে ফেলতে হবে, গঠনটা বুঝে শিখতে হবে, শুধু অন্ধের মতো মুখস্থ করলে হবে না। মুখস্থ করলে কি হবে, নতুন সেন্টেন্সে অ্যাপ্লাই করা কঠিন হয়ে যাবে। আর তুমি যদি বুঝতে পারো যে এই সেন্টেন্সের এই পার্টটা এই হবে, এখানে ভার্ব হবে, এখানে অ্যাডভার্বিয়াল পোরশন হবে, তাহলে নতুন সেন্টেন্সের নতুন আইডিয়াতে তোমার ওই সেন্টেন্সটিকে ইনপুট করতে অনেক বেশি সুবিধা হবে। দেখো প্যাটার্ন 3 কী রয়েছে, ইটস হার্ড টু সে ইফ ওয়েদার ইটস গোয়িং টু রেইন। এটা বলা খুব কঠিন, তাহলে আমাদের কনস্ট্রাকশনটা কোন কি, ইটস হার্ড টু সে, এটা হচ্ছে মেইন ক্লজ। ইটস হার্ড টু সে ইফ অর ওয়েদার ইজ গোয়িং টু রেইন। বৃষ্টি হবে কিনা এটা বলা কঠিন, মানে কিছুক্ষণ পর বৃষ্টি হবে কিনা এটা বলা কঠিন। একই কনস্ট্রাকশন একটা সেন্টেন্স দেখো, ইটস নট ইজি টু অ্যাজিউম ওয়েদার হি উইল কাম ইন টাইম। ইটস নট ইজি টু অ্যাজিউম ওয়েদার হি উইল কাম ইন টাইম। এটা বলা অনুমান করা খুব কঠিন যে সে সময় মতো আসবে কিনা, সে সঠিক সময় আসবে কিনা, এটা অনুমান করা কঠিন। তাহলে এই যে আসবে কিনা কঠিন, এটা আমরা কি ব্যবহার করতে পারি, ইট দিয়ে সেন্টেন্সটিকে প্রথমে পার্টটিকে ব্যবহার করতে পারি। তারপরে তো ওয়েদার দিয়ে পরের পার্টটি আমরা সাবক্লজ হিসেবে ইউজ করব। দেখো প্যাটার্ন 4-এ কী রয়েছে, আমরা হচ্ছে কখন ব্যবহার করতে পারি এগুলিকে, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময়। হি সেইড টু মি উইল ইউ টেক টি, ডাইরেক্ট স্পিচ। সে আমাকে বলেছিল, জিজ্ঞেস করেছিল যে তুমি কি চা খাবে বা চা নিবে, তাহলে এর ইনডাইরেক্ট স্পিচ কি, সে আস্কড মি। সেইড টু থাকলে কোয়েশ্চেন সেন্টেন্স জানো তোমরা, হি আস্কড মি, সে আমাকে বলেছিল বা জিজ্ঞেস করেছিল, ইফ
যে কোনো একটা ব্যবহার করবে ইফ অথবা ওয়েদার আই উড টেক টি, আমি চা গ্রহণ করব কিনা বা চা নিব কিনা। তাহলে এই যে এই ক্ষেত্রে অর্থাৎ ডাইরেক্ট স্পিচে আমরা ইফ অথবা ওয়েদারটিকে আনসার, একটা কোয়েশ্চেনের আনসার হিসাবে ব্যবহার করতে পারি। যেমন আরেকটা সেন্টেন্স দেখো, শি সেইড টু মি আর ইউ হ্যাপি, তুমি কি খুশি বা সুখী। তাহলে শি আস্কড মি ইফ ওয়েদার আই ওয়াজ হ্যাপি, সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি খুশি ছিলাম কিনা। ওকে, শি আস্কড মি, এটা মেইন ক্লজ, মেইন পার্ট, ওয়েদার আই ওয়াজ হ্যাপি অর নট। এখানে একটি জিনিস আমি বলে রাখি, অর নট আমরা ব্যবহার করেছি, সেটা অপশনাল, তুমি চাইলে ব্যবহার করতে পারো, নাও করতে পারো। ওকে, আমরা এই পর্যন্তই লিখতে পারি সেন্টেন্সটিকে, যে ওয়েদার আই ওয়াজ হ্যাপি। ওকে, তাহলে আমরা নাউন ক্লোজের ব্যবহার আগের দিন দুটো শিখেছি, একটা হচ্ছে দ্যাট দিয়ে শিখেছি, আর একটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড বা কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শিখেছি। ওকে, কোয়েশ্চেন ওয়ার্ড আজকে আমরা যেটা শিখলাম তা হচ্ছে ইফ অথবা ওয়েদার দিয়ে, ইফ অথবা ওয়েদার। ওকে, তাহলে কোয়েশ্চেন অর্থাৎ নাউন ক্লোজে সাধারণত এই তিনটে কনস্ট্রাকশনই ব্যবহার হয়। চলো, আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।